পড়াবো এখন করাবো ম্যাপ বলেছিলাম তো, ওয়ার্ল্ড ম্যাপ পড়াবো, ওয়ার্ল্ড ম্যাপ পড়াবো আর ডাইজেস্টিভ সিস্টেম করাবো। ঠিক আছে, ওটা পরে করাচ্ছি, আগে ওয়ার্ল্ড ম্যাপটা করিনি। দেখো তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় মনে রাখবে এই ম্যাপ থেকে একটা কোয়েশ্চেন পড়বেই পড়বে, ম্যাপ থেকে একটা প্রশ্ন কমন আসবে, এটা ইন্ডিয়ান ম্যাপ হোক ওয়ার্ল্ড ম্যাপ হোক। আর ম্যাপটা যদি ভালোভাবে করে যাও, এখান থেকে ছেলেরা এই ম্যাপের প্রশ্ন ছেড়েই দেয়, একটা দুটো কোশ্চেন কমন পড়বেই পড়বে, প্রত্যেকটা এক্সামে ভালোভাবে খেয়াল করে দেখবে পড়বেই পড়বে এক্সাম। এবার যদি তুমি ভালো করে ওয়ার্ল্ড ম্যাপটা খুঁটিয়ে পড়ে যাও তো এই তোমার কোথায় কোন প্রণালী আছে, জিব্রাল্টার প্রণালী বলো, হরমুজ প্রণালী বলো, যেগুলো পড়ে বেরিং প্রণালী, কোথায় কোন সাগর আছে, কোথায় কোন নদী আছে, এগুলো কোনো অসুবিধা হবে না। যেমন ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় আছে, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় আছে, ভিক্টোরিয়া কার রাজধানী, ভিক্টোরিয়া গার্ডেন কোথায় আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোথায় আছে, ভিক্টোরিয়া মরুভূমি কোথায় আছে, সব আলাদা আলাদা দেশে আলাদা আলাদা কন্টিনেন্টে মহাদেশে আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, ভিক্টোরিয়াটা খুব ইম্পর্টেন্ট, আমি ওটা পড়িয়ে দেবো। ঠিক আছে, ভিক্টোরিয়া জলপ্রপাত একটা দেশে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আমাদের কলকাতায়, ভিক্টোরিয়া গার্ডেন আরেক জায়গায়, ভিক্টোরিয়া রাজধানী একজনার। ঠিক আছে, তা ওয়ার্ল্ড ম্যাপের ক্লাস করতে আমার একটু সময় লাগবে, প্রত্যেকটা দিনে একটা করে ক্লাস রাখার চেষ্টা করবো আমি, এটা সময় সাপেক্ষ ব্যাপার। ইন্ডিয়ান ম্যাপও করাবো, ওয়ার্ল্ড ম্যাপও করাবো, এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন কমন আসবেই আসবে। ঠিক আছে, দুটো থেকে তিনটে প্রশ্ন আসবে 100% শিওর। দেখে নাও, ওয়ার্ল্ড ম্যাপে প্রথমে আসবো আমরা আমরা পুরো এশিয়া থেকে শুরু করব। এশিয়াতে কটা দেশ আছে জানো? ওই এশিয়াতে কোথাও উইকিপিডিয়া করলেও কোথাও পাবে না, মানে ওইটা নিয়ে আমি এশিয়ার সব দেশ কটা করিয়ে দেবো, তোমরা তখন নিজে নিজে মুখস্থ করে বলবে, অটোমেটিক বলবে, দেখবে কোথায় কোন দেশ আছে না আছে ভাগ ভাগ করে দেবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাবে, কোথাও আছে 46, কোথাও আছে 48, কোথাও আছে 51। এশিয়াতে টোটাল দেশ আছে 51খানা, কিন্তু ইউএনও স্বীকৃত দেশ আছে, জাতিসংঘ স্বীকৃত দেশ আছে 48টা। তিনটে দেশকে ইউএনও স্বীকৃত দেয়নি এখন পর্যন্ত। ওই জন্য উইকিপিডিয়া দেখলে 48 পাবে, ক্লাস 6 বই দেখলে পাবে 46টা, কিন্তু অ্যাকচুয়াল দেশের সংখ্যা হচ্ছে, ধরো যেমন ইসরায়েল দেশটাকে অনেকে স্বীকৃতি দিয়েছে অনেকে দেয়নি, ইসরায়েল। তারপর আছে তোমার একটা আছে বলে আছে পূর্ব তিমুর না কি একটা দেশের নাম আছে, ওই দেশটাকে কোনো দেশ মানে ইউএনও স্বীকৃতি দেয়নি, যে ওরা নিজেকে স্বাধীন বলে। যেমন ইসরায়েল একটা দেশে পরিণত হয়েছে, কিন্তু অনেকে স্বীকৃতি দিয়েছে অনেকে দেয়নি। আমেরিকা যখন স্বীকৃতি দেবে তখন ওটা ঠিক আছে, মানে আমার মেনে নেয়। কিন্তু অন্যান্য দেশ, কিছু কিছু দেশ আছে, এমন দেশ আছে যেটা ইউএনও স্বীকৃতি দেয়নি, আমেরিকাও স্বীকৃতি দেয়নি, কেউ দেয়নি, সেগুলো দেশ হিসাবে মানা হয় না। যেমন আমরা ইউএনও অনুযায়ী বর্তমানে দেশ সংখ্যা যথাসম্ভব 193 কি 94 হবে, কিন্তু অ্যাকচুয়াল দেশ আরো বেশি হবে, 206টা মতন হবে। ঠিক আছে, তাই এশিয়ান কান্ট্রির দেশগুলো আমরা প্রথম করবো আমরা। আচ্ছা, একটা জিনিস বোঝো, ল্যান্ডলক কান্ট্রি কাকে বলে? আগে বলো, কে পারবে? ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক কান্ট্রি কাকে বলে? হ্যাঁ বলো, বলো ল্যান্ডলক কান্ট্রি কাকে বলে? ল্যান্ড দ্বারা ঘিরে আছে, স্থল দ্বারা সীমাবদ্ধ দেশ, মানে যে দেশে কোনো সমুদ্র বাউন্ডারি নেই, যেমন চীনে সমুদ্র বাউন্ডারি নেই। আচ্ছা, আমার আজকে ভুলে গেছে, ম্যাপটা যদি আমি আনতাম, ওয়ার্ল্ড ম্যাপ আছে, বের করো বের করো। না, ওয়ার্ল্ড আছে, দেখো এই ওয়ার্ল্ড ম্যাপ সবার বাড়িতে একটা করে রেখে দেবে। ঠিক আছে, দেখে নাও, যে ল্যান্ডলক কান্ট্রি বলতে আমরা কি বুঝি? আমরা তাহলে ল্যান্ডলক কান্ট্রি মানে কি, স্থল দ্বারা বেষ্টিত, তার কোনো সমুদ্র বন্দর নেই। এশিয়া তো একটা মহাদেশ। আচ্ছা, এবার দেখো আমাদের ভারতে কি 3 দিকে জল আছে, ভারতে 3 দিকে সমুদ্র আছে, তাহলে ল্যান্ডলক কান্ট্রি হতে পারে না। আচ্ছা, এখানে দেখো মায়ানমার, এখানে থাইল্যান্ড, চীন কোথায়? এই তো চীন, চীনের এদিকটা পুরোপুরি প্রশান্ত মহাসাগর।
নেপাল ভুটান এগুলো হবে। নেপালে কোনো সমুদ্র বন্দর নেই, ভুটানের কোনো নেই। নেপাল ভুটান সব কি করে, এই কলকাতা সমুদ্র বন্দর দিয়ে ওদের ব্যবসা বহির্বিশ্বের ব্যবসা বাণিজ্য হয়, কলকাতা বন্দর দিয়ে। ঠিক আছে, তাহলে ল্যান্ডলক কান্ট্রি বলতে আমরা কি বুঝি, যারা যেগুলো করার কোনো সমুদ্র বন্দর নেই, যেমন কি নেপাল ভুটান এগুলো। এবারে পৃথিবীতে এরকম অনেকগুলো কান্ট্রি আছে। এবার বলো ডবল ল্যান্ডলক কান্ট্রি কাকে বলে? ডবল ল্যান্ডলক না, ইন্ডিয়া ল্যান্ডলক কান্ট্রি নয় তো, ডবল ল্যান্ডলক কান্ট্রি মানে একটা দেশ হয়তো আছে এরকম, তার পাশে আবার অন্যদিকে আরো 2-3টে দেশ আছে, মাঝখান থেকে ও সীমাবদ্ধ। যেমন না, নেপালে দেখো, নেপালের নিচে এপারে একটা দেশ আর এপারে কিছু নেই, ও ল্যান্ডলক নয়। এখানে এই হবে তোমার এই আফগানিস্তান, না আফগানিস্তান নিচে ভারত, নিচে এপারে আছে। এরকম দুটো আছে, একটা হচ্ছে উজবেকিস্তান আর একটা দেশ আমি বলে দেবো, ওটা ঠিক এখন মনে নেই, ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে এরকম পড়বে। ঠিক আছে, দেখে দিচ্ছি ওটা। উজবেকিস্তান হবে ডবল ল্যান্ডলক কান্ট্রি, মানে মানে ওর পাশে যে দেশটা আছে তারপরে আরো একটা দেশ আছে, সেও ল্যান্ডলক। মানে ল্যান্ডলক কান্ট্রি দ্বারা আবার সীমাবদ্ধ, মানে ডবল ল্যান্ডলক আছে তার আগে আছে ল্যান্ডলক কান্ট্রি, এপারে আছে ল্যান্ডলক কান্ট্রি, এপারে আছে ল্যান্ডলক কান্ট্রি, তার মাঝখানে যে কান্ট্রিটা আছে সেটাকে বলা হয় ডবল ল্যান্ডলক কান্ট্রি। তবে এটা অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো হুম আচ্ছা, বাফার কান্ট্রি কাকে বলে বলো? বাফার কান্ট্রি মানে দুটো বড় দেশের মধ্যে যদি একটা ছোট দেশ অবস্থিত হয় তখন তাকে বলবো বাফার কান্ট্রি। যেমন নেপাল ভুটান, এবারে ভারত ওপারে চীন, এর মাঝখানে অবস্থিত নেপাল ভুটান ছোট দেশ, একে বলবো বাফার কান্ট্রি। আচ্ছা, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো আছে যেগুলো দেখো, এই যে কিছু কিছু জায়গায় দেখবে ভারতের, মানে আমাদের কেপ বলে, কেপ, তারপরে হচ্ছে পেনিনসুলার, উপদ্বীপ, পিক, গালফ, বে, ব্রাইট, এগুলো জানো কি? বিচ, বিচ মানে কি, এই যে সমুদ্র তীরবর্তী এগুলো বিচ বলা হয়। কিন্তু ক্রিক, গল্ফ, বে, বাইট এগুলো কি দেখো একটা করে, এগুলো কেন করাচ্ছি একটু বাদে বুঝতে পারবে। যখন তিন দিক দিয়ে সীমাবদ্ধ, মানে তিন দিকে জল থাকবে এরকম, এর সরু অংশ, একদম সরু অংশ, তখন কি বলবো আমরা? কেপ বলবো বা অন্তরীপ বলবো, কেপ বা অন্তরীপ বলবো। আমাদের ইন্ডিয়ান ম্যাপ আছে, এভাবে বোঝা যাবে না। এদিকটা খেয়াল করলে দেখবে, দেখো এই তিন দিকে জল, এই জল ঢুকে গেছে, ঠিক আছে, এই অংশটুকুকে বলা হবে কেপ বলবো আমরা। ঠিক আছে, আচ্ছা, পেনিনসুলার কাকে বলবো বলো কি? উপদ্বীপ। পেনিনসুলার বা উপদ্বীপ কাকে বলবো? পেনিনসুলা বা উপদ্বীপ কাকে বলবো বলো? মানে তিন দিকে, ওটাও তিন দিকে সীমাবদ্ধ এরকম, এটা সরু আছে বড় মতন হবে, তিন দিকে সীমাবদ্ধ, এটা কি বলবো? উপদ্বীপীয় কান্ট্রি বলবো। তিন দিকে জল আছে, এর বড় জায়গা হতে হবে। ঠিক আছে, আর এটা কি বললাম? কেপ বললাম, এটা পেনিনসুলার। আচ্ছা, এবারে যেটা মেন জিনিস থাকবে, ভালো করে দেখবে, এমন থাকবে সরু জায়গা, এবার এর মধ্যে জল থাকবে, এটা সবাই ড্রয়িং করে নেবে, করবো করে নেবে। এর মধ্যে জল থাকবে আর এদিকে ভূমি, এমন সরু জায়গা থাকলে বলবো ক্রিক। এর থেকে একটু বড় হলে
ভিতরে জল, আর এগুলো হচ্ছে স্থল, একে বলবো গল্ফ। আচ্ছা, আর একটু যদি বড় হয় বলবো বে। আচ্ছা, আরো বড় হলে না, উঁচু না, এবারে যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে বলো বাইট, BIG। আর একদম সমতল হয়ে গেলে হয়ে যাবে কি বিচ, যেগুলো আমাদের বকখালি বিচ বা এ বিচ, এগুলো বিচ বলা হয়। বকখালি, গোয়া, পুরী, দেখে না। তাহলে এটা ভালো করে বুঝবে, ক্রিক কাকে বলবো? একদম সরু জায়গা থেকে জল ঢুকে যাচ্ছে তাকে বলবো ক্রিক, দুপারে দুটি ভূমির উপর। আর যেটা আমি দেখালাম না এখানটায় ভারতের, এটা হচ্ছে ক্রিক, দেখা যাবে। ওটা তখন বলেছে ওটা কেপ, বললাম কেপ না, ও তিন দিকে জল নয় তো, এ তিন দিকে দেখো, এপারে তো ভূমিরূপ, সব ভূমিরূপ, আর মাঝখান থেকে জল ঢুকে গেছে, এটা ক্রিক। এখানে তোমার আছে তোমার ক্রিকটা, সরি দেখো, এটা ভালো করে দেখো, ক্রিক এই ছোট অংশগুলো, একদম এই ছোট গুলো ক্রিক, আর এই যে একটা একটু বড় অংশ, এটা হচ্ছে গল্ফ বলা হয়, এটা হচ্ছে গল্ফ। হ্যাঁ, এইটা গল্ফ, আর এই যে ছোট ছোট অংশগুলো আছে ক্রিক বলা হয়। এখানে আছে স্যার ক্রিক জলসীমা, ভারতের সঙ্গে পাকিস্তানের আছে স্যার ক্রিক জলসীমা। এই জলসীমা বিবাদ আছে ভারতের সঙ্গে পাকিস্তানের, এই জায়গাটা আছে একদম। আর এইটা আছে কি গলফ অফ কচ্ছ বলা হয় না, গলফ অফ কচ্ছ, কচ্ছের রান বা কচ্ছ উপসাগর বলা হয়। তাহলে যখন একদম সরু অংশ হবে তখন হবে ক্রিক, আর তার থেকে একটু বড় হলে বলা হবে কি গল্ফ। ঠিক আছে, তাহলে গলফ অফ কচ্ছ কোথায় আছে? আমাদের গুজরাটে। ঠিক আছে, আর স্যার ক্রিক জলসীমা যেটা আছে, স্যার ক্রিক জলসীমা যেটা আছে, কচ্ছের রানটা ওপরে, দেখো কচ্ছের রান ওপরে, আর গলফ অফ কচ্ছ এইটা, কচ্ছের রান যেটা এইটা, আর গলফ অফ কচ্ছ এই যে ভিতরে এইটা, আর স্যার ক্রিক জলসীমা যেটা এই কি সরু অংশগুলো, একদম সরু অংশ। ঠিক আছে, যার তিন দিকে স্থল দ্বারা বেষ্টিত, মাঝখানে জল থাকে। হ্যাঁ, এবার তাহলে এটা বলো ভারত, ভারতের এই অংশটা কি হলে? হ্যাঁ, লুনি নদী পড়েছে তোমার এতে কচ্ছের রানে গিয়ে পড়েছে। কচ্ছের রানটাকে উপসাগর বলা হয় না, গল্ফ অফ কচ্ছকে উপসাগর বলা হয়, গল্ফ উপসাগর বলা হয়। লুনি নদী কচ্ছের রানে পড়ে যাও দেখছি, গল্ফ অফ কচ্ছে নয়, লুনি কচ্ছ উপসাগর পড়ে। এবারে কচ্ছের রান আর কচ্ছ উপসাগর এবং গায়ে গায়ে রাখো, এইটুকু এখান থেকে কচ্ছের রান শুরু করে একদম এই এই কচ্ছের রান, এই যে মিশে দেখো গল্প কচ্ছের মিশে একদম, দেখো এই 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 গেছে, এই ডট ডট এর সঙ্গে একদম মিশে যাবে, এই একটু সামান্য আছে। কোথাও কোথাও অপশন অনুযায়ী দুটো অপশন তোমার পাবে না, এই গল্প অফ কচ্ছ বা গল্প অফ কচ্ছের রান বা কচ্ছ উপসাগর। ঠিক আছে, অনেক ওটা একই ভেবে নাই, একসঙ্গে সংযুক্ত আছে তো, একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, পৃথিবীর সব থেকে বড় গল্ফ বললে কোনটা বলো তো? পৃথিবীর সবচেয়ে বড় গল্ফ বললে হবে মেক্সিকান গল্ফ। ঠিক আছে, আর সব থেকে বড় বে বললে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। দেখো এ দেখো, এই বে অফ বেঙ্গল, এই এই যে বাচ্চা এরকম আছে, এইরকম আছে। সব থেকে বড় বে বললে, সব থেকে বড় বে বললে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। ঠিক আছে, সবচেয়ে বড় বে, লিখে নেবে এগুলো। সব থেকে বড় বে হচ্ছে বে অফ বেঙ্গল। আর সব থেকে বড় বাইট বললে, দেখ সব থেকে বড় বাইট বললে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান বাইট। দেখো পুরোটাই হয়ে গেছে একদম। ঠিক আছে, সব থেকে বড় বাইট বললে অস্ট্রেলিয়া। এগুলো লিখে নেবে, যেগুলো বলছি এগুলো একটু নোট করে নেবে। ছবি এঁকে নিয়েছি সবাই? সব থেকে বড় গল্ফ বললে দেখো গল্ফ অফ মেক্সিকো, সব থেকে বড় গল্ফ বললে গল্ফ অফ মেক্সিকো। ছোট ছোট করে এঁকে নাও, সুবিধা হবে। হ্যাঁ,
পরীক্ষা দেয় সবচেয়ে বড় গল্ফের নাম কি? গল্ফ অফ, হ্যাঁ, ক্রিক, ক্রিক, ক্রিক তো CR EE K, ক্রিক। ওটা ওরকম মানে ওটা একদম একদম ছোট ছোট হয় তো, ওটা কোথাও পাবে না। সবচেয়ে বড় ক্রিক কোথায় আছে বা ছোট ক্রিক কোথায় আছে? একদম ছোট ছোট অংশতে। সবচেয়ে বড় গল্ফ মেক্সিকান গল্ফ, বে অফ বেঙ্গল, হচ্ছে অস্ট্রেলিয়ান ব্রাইট, অস্ট্রেলিয়ান ব্রাইট। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ব্রাইট। বাড়িতে কাজ থাকবে তোমার বের করে আনবে। সবথেকে বড় বীজের নাম কি? সমুদ্র সৈকতের নাম কি? মেরিনা বিচ কোথায় আছে? বড় সবচেয়ে ইন্ডিয়া সবথেকে বড় বীজ হচ্ছে মেরিনা বিচ, ঠিক বলেছে। এই মেরিনা বিচ কোথায় আছে? ইন্ডিয়ার সব থেকে বড় বীজ হচ্ছে মেরিনা বিচ। কোথায় আছে? তামিলনাড়ুতে, তামিলনাড়ু, চেন্নাই, চেন্নাই। ভারতের সবচেয়ে বড় বীজের নাম হচ্ছে মেরিনা বিচ, এটা তামিলনাড়ুতে আছে, ঠিক আছে, চেন্নাই। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বীজের নাম কি? সেটা তোমরা করে আনবে বাড়িতে, পরের দিন উত্তরটা তোমার সঙ্গে, ঠিক আছে। পৃথিবীর সব থেকে বড় বীচের নাম কি বা সমুদ্র সৈকতের নাম কি? সেটা পরের দিন করে আনবে। আর ভারতের হচ্ছে মেরিনা, ভারতের মেরিনা বিচ কোথায় আছে? তামিলনাড়ুতে। আচ্ছা, তোমাদের পুরো ভারতের ম্যাপ পুরো মুখস্থ, কোথায় কোন স্টেট আছে? হ্যাঁ, আচ্ছা, সব করাবো। সবাই তোমরা কিনে আনবে। এখন যে এশিয়া করাচ্ছি, এশিয়ান ম্যাপটা কিনে আনবে, পলিটিক্যাল ম্যাপ। আমি যে কটা কান্ট্রি করবো পলিটিক্যাল ম্যাপে তোমরা নোট করে আনবে। আজকের করাবো আমি সেগুলো, সেগুলো নোট করে আনবে। কটা প্রশ্ন দেখাচ্ছি, লিখে নাও। তামিলনাড়ু, চেন্নাইয়ের কাছে আছে, ঠিক আছে। কটা প্রশ্ন দেখাচ্ছি, লিখে নাও। আর দেখো, প্রথম মানুষ পাওয়া গেছে কোথায় বলো? প্রথম মানুষের আবির্ভাব বা মানুষ পাওয়া গেছে কোথায়? আফ্রিকায়, আফ্রিকায় প্রথম মানুষ পাওয়া গেছে কোথায়? বা মানুষের উদ্ভব যে আদিমকালে যে ছিল, আফ্রিকায়। প্রথম সভ্য মানুষের উত্থান, তারপরে দেখো প্রথম সভ্য মানুষের উত্থান এশিয়া, সভ্য মানুষের উত্থান এশিয়া। সাপের মহাদেশ বলা হয়, পারবে? সাপের মহাদেশ কাকে বলা হয়? সভ্য মানুষ মানে মানব সভ্যতার উত্থান, পারবে? দক্ষিণ আমেরিকাকে সাপের মহাদেশ বলা হয়, দক্ষিণ আমেরিকাকে। পক্ষী মহাদেশ কাকে বলা হয়? সাপের মহাদেশ দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার অপর নাম বলতে পারবে কেউ? দক্ষিণ আমেরিকার অপর নাম কেউ বলতে পারবে? লাতিন আমেরিকা বলা, লাতিন আমেরিকা, লাতিন মানে এই ল্যাটিন যে ভাষা, ওখান থেকে উৎপত্তি। দক্ষিণ আমেরিকাকে একই। গতিশীল মহাদেশ বলা হয়, গতিশীল মহাদেশ বলা হয়, বলো কাকে? আন্টার্কটিকাকে। গতিশীল মহাদেশ বলা হয় আন্টার্কটিকাকে, গতিশীল। গতিশীল মহাদেশ বলা হয় আন্টার্কটিকা। ডেভেলপ, উন্নত মহাদেশ কাকে বলা হয়?
ডেভেলপ মহাদেশ, কন্টিনেন্ট, হ্যাঁ মহাদেশ বলেছেন, বা উন্নয়নশীল মহাদেশ বলা হয়, হ্যাঁ, বা ইউরোপকে বলা হয়। কালো মহাদেশ সবাই জানো তো? সবাই জানো, ওর লিখতে হবে না। ইউরোপ। কালো মহাদেশ বা অন্ধ মহাদেশ সবাই জানো, আফ্রিকা, ওটা দেখাতে হবে না, জানো। সব থেকে বেশি অক্সিজেন সরবরাহ করে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা বেশি অক্সিজেন সরবরাহ করে দক্ষিণ আমেরিকা। মানে দক্ষিণ আমেরিকা কি আছে? অ্যামাজন ফরেস্ট। অ্যামাজন দক্ষিণ আমেরিকার মধ্যে। দেখো তোমরা জানো অ্যামাজন, কিন্তু কোন মহাদেশ আছে জানো না, ওটাই। আচ্ছা, আমেরিকা। আচ্ছা, আয়তন অনুসারে পরস্পর, তোমরা মহাদেশগুলো বলতে পারবে কেউ? আয়তন অনুসারে পরস্পর মহাদেশগুলোকে বলতে হবে। আয়তন সবচেয়ে বড় মহাদেশ কোনটা, তারপর কোনটা? দক্ষিণ আমেরিকা না, উত্তর আমেরিকা। আচ্ছা, আপনি ওটা কোনটা? ওই তো ভুলে গেল। যে আমাদের 7টা মহাদেশ আছে, সব মানে আয়তন অনুসারে পরস্পর সাজা যাও। একটা শর্টকাট লেখাচ্ছি, লিখে নাও, কোনদিন ভুলবে না। একটা শর্টকাট লেখাচ্ছি, লিখে নাও। উত্তর দক্ষিণে আবার হ্যাঁ, এটা হ্যাঁ, এটা মনে রাখবে, মনে রাখলে হয়ে যাবে। বলে দিচ্ছি, এসো আজ, বারবার বলো, এসো আজ উত্তর দক্ষিণে আবার ইট ওঠায়। ইট আবার না যেন, এসো আজ উত্তর দক্ষিণে আবার ইট ওঠায়। আবার, আবারটা আগে। এবার যদি ইটটা আগে করে দাও, সব ভুলে যাবে। তাহলে এসো আজ উত্তর দক্ষিণে আবার ইট ওঠায়, ঠিক আছে? তাহলে এ পর কি? এশিয়া। তাহলে সব থেকে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। আজ, আপর আফ্রিকা, উত্তর পর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আপর আন্টার্কটিকা, হ্যাঁ, সবাই ইউরোপটাকে আগে দিয়ে দেয়, গন্ডগোল ওটা। ওপর ওসিয়ানিয়া, সব বলে দেবো। তাহলে এটা মনে রাখবে যে এসো আজ উত্তর দক্ষিণে আবার, এই বাবা বলো, এসো আজ উত্তর দক্ষিণে আবার ইট ওঠায়। এবার অনেকে এই আন্টার্কটিকাটাকে আগে ধরে দেয়, পরে করে দেয়, ইউরোপটাকে পরে বলে। ইউরোপ ছোট মহাদেশ, একদম ছোট। ইউরোপের থেকে ছোট ওসিয়ানিয়া। ইউরোপ হচ্ছে 6ষ্ঠ বৃহত্তম মহাদেশ, ঠিক আছে? তাহলে এটা মনে রাখলে তোমার সহজে মনে রাখতে হবে। এশিয়া, আফ্রিকা না, ইট ওঠাই। এটা একটু ঘোরান ক্যামেরাটা। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এসো আজ উত্তর দক্ষিণে আবার ইট ওঠায়। এরপর এশিয়া, আপর আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ, ওশেনিয়া। একটা জিনিস মনে রাখবে, এই জায়গাটা সবাই গুলিয়ে ফেলে, এমনি ওগুলো পারবে। এই দুটো জায়গায় আবার ইট ওঠায়, ঠিক আছে? এবার আগে আমাদের 8খানা মহাদেশ ছিল, একটা মহাদেশ ডুবে গেছে জলের তলায়। ওঠায় ওর পরে ছিল জিল্যান্ডিয়া, যেটা ছিল ওশিয়ানিয়ার পাশে একটা মহাদেশ, ঠিক আছে? ওখানে প্রশান্ত মহাসাগর তলায়, সেটা ডুবে গেছে এখন। ছিল 8ম মহাদেশ, নাম ছিল কি? জিল্যান্ডিয়া।
গ্রিনল্যান্ডিয়া থাকতো নিশ্চয়ই, সমুদ্রের অনেক আগে। দেখো ভূগোলের জিনিস সব তো লক্ষ লক্ষ কোটি কোটি বছর হিসেব, এ তো দু এক বছর হিসেব নয় তো। যেমন ভারত 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 কার অংশ ছিল? আমরা যে ভারত দেশে বাস করি এটা কার অংশ ছিল? এটা আফ্রিকার একটা অংশ ছিল। আফ্রিকা থেকে ভেঙে এসে এখানে যুক্ত হয়েছে। দেখো এই ম্যাপ দেখলে এই সবার টাকা যেটা দেখো ভারত কার অংশ ছিল ভালো করে দেখো, এদিকে দেখাও। ভারত এই পার্টে ছিল, এই আফ্রিকার এই অংশটা ছিল। এখান থেকে ভেঙে আলাদা হয়ে হয়ে গিয়ে এখান থেকে গিয়ে ধাক্কা লেগেছে এর সঙ্গে, এই চীনের এই পার্টটার সঙ্গে। ওই জায়গাটা কি হয়ে গেছে? হিমালয় পর্বত উত্তোলিত হয়ে গেছে। ঠিক আছে, ভারত ছিল আফ্রিকার পার্ট। বর্তমানে এই যে আফ্রিকার এই সাইডটা ফের ভাঙতে শুরু করেছে, মাঝখান থেকে বিশাল বড় ফাটল সৃষ্টি হয়েছে। না, আমেরিকা ধাক্কা মারবে, ভালো করে বুঝো, ভালোভাবে বুঝো। দেখো এই অংশটা পার্টে হলে এই ভারত মহাসাগর, ভারত মহাসাগর থেকে কেটে আরব হয়ে গিয়ে ভারত ভরে যাবে। এখানে ধাক্কা লাগলে কি হবে? সে পাহাড় তৈরি হয়ে যাবে। সেটা হয়তো কোটি কোটি বছর পরে, এখন তো নয়, কোটি কোটি বছর পরে। এখানটায় এটা ফাটল সৃষ্টি হয়ে গেছে, পুরোপুরি মাঝখান থেকে বিশাল বড় এরিয়া ধরে ফেটে গেছে। হ্যাঁ, কোটি কোটি বছর পরে আসবে। আচ্ছা, এবারে আমরা আসবো, মানে পরস্পর মনে রাখতে হবে তো, সাতটা মহাদেশ, সাতটা মহাদেশ বাবা মনে রাখতে হবে তো। তাহলে কি বললাম বলো? এসো আজ উত্তর দক্ষিণে আবার ইটোটাই। এবারে বলো একটা প্রশ্ন, যে আমরা যে আমেরিকা যুক্তরাষ্ট্র বলি, এটা তাহলে কোন মহাদেশে আছে? যে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রে বলি, এটা কোন মহাদেশে আছে? বাবা, কে বললো ইউরোপ মহাদেশে? নিশ্চিত তোমার ধারণা থাকা দরকার যে উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকা মধ্যে যেখানে একটা হবে। মহাদেশ বলতে আমরা কি বুঝি? যে অনেকগুলি দেশ নিয়ে গঠিত, যেটা গঠিত যেটা বলে মহাদেশ। এর প্রশ্ন হচ্ছে, এখানে বলেছি আমরা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে যে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র, যেটাকে বলা হয় পৃথিবীর বড়দাদা বলা হয়, মানে বোঝা বলো তাই এমন একটা ব্যাপার। ওই যে আমেরিকা যুক্তরাষ্ট্র কোন মহাদেশে অবস্থিত? উত্তর মহাদেশে, উত্তর আমেরিকাতে। দেখো ভালো করে বলছে, এই যে মহাদেশ কটা করলাম, দেখো তাহলে এশিয়া কোনটা? এশিয়া এখান থেকে শুরু করে এখান থেকে এখানে কেটে যাবে, এখান থেকে কেটে এই অংশটা এশিয়া। তারপরে কোনটা? আফ্রিকা, আফ্রিকা এইটা। তারপরে কোনটা? উত্তর আমেরিকা। দেখো এই উত্তর আমেরিকা এইটা পুরোটা, এটা দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা দক্ষিণ হয়ে গেল। তারপর কি? ইউরোপ, ইউরোপে এইটুকা, এই একটুখানি এই জায়গা, ইউরোপে একটা জায়গা একটু। আর তার মধ্যে ইংল্যান্ড, ইংল্যান্ড ইউরোপের অংশ। ইংল্যান্ড দেখে নাও, ঠিক এই জায়গাটা অবস্থিত। এই লন্ডন, এই ইংল্যান্ড, ইউরোপে একটা দেশ হচ্ছে ইংল্যান্ড। তাহলে ইউরোপ হয়ে গেল। এবার এই আন্টার্কটিকা দেখো কত বড়। দেখো আন্টার্কটিকা বরফে ঢাকা মহাদেশ, বা একে বলা হয় সাদা মহাদেশ, হোয়াইট কন্টিনেন্ট। এটা হচ্ছে আন্টার্কটিকায় নিচে, এখান থেকে শুরু হয়ে এত পর্যন্ত। এই আন্টার্কটিকায় বরফ গলে গেলে কি হবে? এই বরফ গলে গেলে সমুদ্র তীরবর্তী যেসব শহরগুলো আছে সব চলে চলে যাবে। তার মধ্যে যাবে আগে কলকাতা, মুম্বাই, ঠিক আছে, চেন্নাই, তারপরে এদিকে নিউ ইয়র্ক, সব। এবার যে প্রশ্নে আসছিলাম আমরা, ওশিয়ানিয়া কোনটা? এইটা। এই অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, নিউজিল্যান্ড, এখানে যে দেশগুলো আছে এটা হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। এবার ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া যে এতই বড়, তাকে বলা হয় অস্ট্রেলিয়া মহাদেশ বলা হয়। অনেক সময় দেখবো ওশিয়ানিয়া মহাদেশ অপশানেই নেই, লেখা আছে অস্ট্রেলিয়া মহাদেশ। কারণ হচ্ছে এই ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে দেশের সংখ্যা খুবই অল্প, কিন্তু এত ছোট ছোট সব দেশ দেখো দেখা যাবে না মধ্যে। এখানে একটু বুঝতে হবে, হলুদ অংশটা নিউজিল্যান্ড, এখানে আছে পাপুয়া নিউ গিনি। এই অস্ট্রেলিয়া এত বড়, এর মাঝখানে ছোট ছোট অনেক দেশ আছে, একদম দ্বীপ রাষ্ট্র টাইপের। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় অস্ট্রেলিয়া মহাদেশ, কোথাও কোথাও বলা হয়েছে। এবার যেটা আমাদের প্রশ্ন ছিল যে আমেরিকা, যে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ, এটাকে বলা হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ। এটা কোথায়? দেখো এই অংশটা, এই যে এই অংশটা, এইটুকু,
এই উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে তিনটে মেইন বড় দেশ আছে। দেখো, ওপর দেশের নাম কি? কানাডা, তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে কি আমাদের মেক্সিকো। তাই না? ভালো করে দেখো, দেখো এটা কি কানাডা, এটা আমেরিকা, আর এই নিচের অংশটা মেক্সিকো। তিনটে বড় বড় দেশ আছে, মাঝখানে ছোট ছোট দেশ অনেক আছে, সেগুলো পরে বলবো আমরা। এবারে দেখো, এই আমেরিকা যুক্তরাষ্ট্র এই অংশটা, আবার এই অংশটাকেও আমেরিকা যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে আলাস্কা। এই আলাস্কা এক সময় রাশিয়ার অংশ ছিল। রাশিয়া বিক্রি করে দিয়েছিল আমেরিকাকে। ওখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ, হেনা তেন প্রচুর জিনিস পাওয়া যায়। কিন্তু রাশিয়া তখন মারাত্মক ভুল করেছিল আমেরিকাকে বিক্রি করে। আমেরিকা যে যুক্তরাষ্ট্র, ইউএসএ, এইটুকু প্লাস আবার এইটুকু, এই দুটো অংশ হচ্ছে আমেরিকা। ঠিক আছে? দেখো, পৃথিবীতে গোল, তাহলে এইটা হচ্ছে রাশিয়া। পৃথিবীর সবথেকে বড় দেশের নাম কি? রাশিয়া। এই রাশিয়ার যে পার্টটা এখানে নিচে, দেখো এখান থেকে এর পরের অংশটা আলাস্কা, এর পরের অংশ এইটা, এই রাশিয়া শেষের, আর এর পরের অংশ আলাস্কা। ঠিক আছে? বুঝতে পারছো তো? আচ্ছা, তোমরা একটু বড় করে দেখি, আমরা যদি উত্তর আমেরিকা যেতে যাই, বা সরি আমেরিকা যুক্তরাষ্ট্র যেতে যাই, তাহলে কোন দিক থেকে গেলে সুবিধা হবে? এখান থেকে এসে এইটুকু, না ওপার থেকে ঘুরে যাবো? কোনটা খেলে যাবে? আর যাই কথা বলিনি, যে যেতে যেতে পারে। আমি বলতে চাচ্ছি কোনটা গেলে তাড়াতাড়ি হবে। এখান থেকে এই আমরা যাবো হচ্ছে ক্যালিফোর্নিয়া বা সান ফ্রান্সিসকো, এই জায়গাটায়, লস অ্যাঞ্জেলেস, এই জায়গাটায়, এই পার্টটায় যাবো। আর ভারত অবস্থিত এখানটায়। এখান থেকে এটা না এদিক দিয়ে ঘুরে, হ্যাঁ এদিক থেকে, এখান থেকে যাতা শুরু করি, তাহলে এখান থেকে এইটুকু গেলেই এর পরের অংশ। তবে এটাও ডিস্টেন্স অনেকটা আছে, আর এবার ডিস্টেন্স অনেকটা আছে। মোটামুটি একটু দেখতে হবে, কিন্তু সেম প্রায় সেম হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি বলি যে এর থেকে যাবো কোনটা, বলো? এই রাশিয়া থেকে, এখান থেকে এখানে যাবো, এদিক দিয়ে, মানে পৃথিবীতে গোল। বুঝতে পারছো তো? এখান থেকে এখানে গেলে রাশিয়া এই শেষ হচ্ছে, আবার রাশিয়া এই। ঠিক আছে? এই রাশিয়ার এই পার্টটা ছিল, এই পার্টটা ছিল আলাস্কা। আলাস্কা বিক্রি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে? পৃথিবীতে গোল, গ্লোব নেই না? গ্লোব ম্যাম বলছি, গ্লোব আছে? আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো তো, সবাই গ্লোব কিনে রাখবে, সুবিধা হবে। ঠিক আছে? তাহলে পৃথিবীর এই পার্টটা এখান থেকে এদিক গেলে তাহলে সুবিধা হবে, যদি পৃথিবীর গোল আমাদের। আচ্ছা, এই চুপ, এবারে আমরা আসি এশিয়ান কান্ট্রিতে আসি। এটা মুখস্থ তো? আচ্ছা, দেখো এশিয়ান কান্ট্রিতে আমরা ভাগে ভাগে করবো, একেবারে করতে যাব না, একসাথে করলে ভুলে যাবো। প্রথমে আসবো সার্ক কান্ট্রিতে আসবো। আমি এশিয়ান কান্ট্রি পড়ানোর পরে তোমরা দেখবে নিজেই পুরো 51 দেশের নাম বলবে। 2 ক্লাস করাবো, তারপরে নাম বলবে নিজে। ঠিক আছে? চুপ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ চুপ, এই দেখো, তাহলে সার্ক কান্ট্রিতে কটা দেশ আছে একবার? 51। এশিয়াতে টোটাল আমি জিজ্ঞেস করবো 51 মতন এশিয়াতে। এই 51 দেশ তোমার সব মুখস্থ করিয়ে দেবো। কটা দেখবে কাজে লাগবে, খুব কাজে লাগবে। এই বলো, সার্ক কান্ট্রিতে কটা দেশ আছে? 8টা দেশ। আচ্ছা, সার্কের পুরো কথা একটু বলে নিই আমরা। এস ফর সাউথ, A for Asian, A for Association for Regional Cooperation। ঠিক আছে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ক্লিয়ার? লিখে নেবে বাড়ি থেকে, এগুলো নেট সার্চ করে লিখে নেবে, এখানে সমস্যা করে লাভ নেই। এবার এই সার্ক কবে গঠিত হয়? 1985।
পরীক্ষায় এখান থেকে 60 থেকে একটা প্রশ্ন আসে, প্রায় পরীক্ষায় একটা প্রশ্ন আসে। 1985 গঠিত হয়। সার্কের হেডকোয়ার্টার কোথায়? সার্কের হেডকোয়ার্টার কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডু। কিন্তু যে পয়েন্টগুলো লিখতে হবে সেগুলো লিখে নেবে। আচ্ছা, সার্কের প্রথম সম্মেলন বা বার্ষিক সভা কোথায় বসেছিল? হ্যাঁ, সার্কের প্রথম সম্মেলন বসছিল ঢাকাতে, নট কাঠমান্ডুতে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে। ঠিক আছে। সার্কের প্রথম সম্মেলন কোথায় বসেছিল? হ্যাঁ, লিখে নাও না, আমি শর্টকাট করে লিখে দিচ্ছি। দেখো, সার্কের হেডকোয়ার্টার 8টা দেশ। সার্ক কান্ট্রি টোটাল আছে 8টা। সার্কের হেডকোয়ার্টার বলে দেখো, নেপালের কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আর সার্কের প্রথম সম্মেলন হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকাতে। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালের 8ই ডিসেম্বর। তারিখ মনে রাখতে হবে না, সালটা মনে রাখবে, আর সার্কের পুরো কথা মনে রাখবে। আচ্ছা, এবার আসি প্রথম সম্মেলন। সার্কের প্রথম সম্মেলন হয়েছিল বাংলাদেশের ঢাকাতে। আচ্ছা, সার্কের যে 8টা কান্ট্রি আছে, আমরা এখান থেকে ম্যাপ দেখে কি করি। দেখো, প্রথমে আসছি সার্কের 8টা কান্ট্রি। প্রথম কি আছে? ইন্ডিয়া, আমাদের দেশ। আচ্ছা, একদম নিশ্চয় করবো। দেখো, এই ম্যাপটা বড্ড আরো বড় ম্যাপটা। দেখো, এই ভারতের নিচে একটা ছোট্ট দেশ আছে মালদ্বীপ। ঠিক আছে, প্রথমে আসি মালদ্বীপ থেকে। মিস্টেক আছে, এর নিচে আছে কি? মালদ্বীপ। ভারতের সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে, মালদ্বীপ সবাই ঘুরতে ঘুরতে বেশি যায়। মালদ্বীপ, মালদ্বীপের পরে কি আছে? ওপরে ভারত। তারপরে কি আছে? এখানে করি পাকিস্তান। তারপর কি আছে বলো? আফগানিস্তান। তারপর আছে দেখো নেপাল। তারপর আছে ভুটান। নেক্সট আছে বাংলাদেশ। কটা হয়েছে? 1 2 3 4 5 6 7। আর কটা আছে? আর কোনটা বলো, কোনটা বাদ গেল? আর কোনটা বাদ গেল? শ্রীলঙ্কা লিখি না আমরা? শ্রীলঙ্কা আগে লিখতে হবে ওটা। তাহলে এখান থেকে তোমার প্রশ্ন এমন হবে যে একটা দেশের নাম বলে দেবে, দিয়ে বলে দেবে এর মধ্যে কোনটা সার্ক কান্ট্রি নয়। ভারতের একটা প্রতিবেশী দেশের নাম বলে দেবে, দিয়ে বলে দেবে এর মধ্যে কোনটা সার্ক কান্ট্রি। এগুলো থাকবে, তার মধ্যে একটা দেশ থাকবে। যেমন তোমার কি আছে বলতো? মায়ানমার। পরীক্ষায় প্রায় পরীক্ষায় দিয়ে দেবে যে মায়ানমার বলবে ভারতের এর মধ্যে কোনটা সার্কের সদস্য নয়। বলে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, তার সঙ্গে যুক্ত থাকবে মায়ানমার। ঠিক আছে, বা থাকবে চীন। দেখো, ভারতের সব কটা প্রতিবেশী দেশই সার্কের সঙ্গে আছে, বাট মায়ানমার আর চীন এই দুটো নেই। এটা মাথা শুধু খেয়াল রাখবে। তোমার তো বলে দেবে না যে এর মধ্যে কোনটা বলো, এই এই মায়ানমার আর চীন অপশনে দিয়ে দেবে, যে কোনো একটা দুটোর মধ্যে একটা উত্তর হবে। প্রায় অপশনে মায়ানমার থাকে, কারণ চীন সার্কের কান্ট্রি নেই অনেকেই জানে, কিন্তু মায়ানমারটাকে গুলিয়ে ফেলে। মায়ানমার সার্কের মধ্যে পড়ে না। তাহলে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কটা? 8টা হলো, আর চীন আর মায়ানমার বাদ গেল 10টা হয়ে যাবে। 10টা প্রায়, মানে জায়গায় দেখবো 8টা আছে, মানে জায়গায় 9টা লেখা আছে। তোমরা অ্যাকচুয়ালি তুমি কি জানো? প্রতিবেশী মানে কি? আমার পাশে যারা থাকবে তাদের প্রতিবেশী। তাহলে ভারতের পাশে টোটাল দেশ কটা আছে? একদম লাগোয়া দেশ
10টা দেশ আছে। আর উপরের দিকে আছে এই কাজাকিস্তান তাজিকিস্তান, কিন্তু একদম ওদের সঙ্গে বাউন্ডারি আমার নেই। জাস্ট 10টা 10 আর থাকবে না, 9 থাকে, 9 8 বা 9 থাকতে পারে, কিন্তু এই প্রশ্নটা আমি দেখিনি, এতগুলো পরীক্ষা দিয়েছি কোনদিন দেয়নি যে ভারতের প্রতিবেশীদের সংখ্যা ঘটে। হ্যাঁ 10 মারবে, ঠিক আছে। প্রতিবেশী দেশ দেখো, এই তুমি হিসেব করে দেখো না, প্রতিবেশী দেশ বলতে কি আমার যেগুলো, এবার এরকম বলে দেবে, এই দেখে নাও, যে এরকম বলে দিতে পারে যে ভারতের সঙ্গে স্থলসীমানা দ্বারা আবদ্ধ আছে বা স্থলসীমানা আছে এমন প্রতিবেশীদের সংখ্যা কটা, স্থলসীমানা আছে এমন প্রতিবেশীদের সংখ্যা কটা, তখন 8টা হবে, কারণ শ্রীলঙ্কার এমনি হবে না, এবারে মালদ্বীপ। স্থলসীমানা আছে এমন প্রতিবেশীদের সংখ্যা কটা ভারতের, তখন 8টি হবে। বুঝতে পারলে তো? আর এই ক্লাস করানোর পরে ম্যাপ নিয়ে বাড়ি থেকে বসবে, ম্যাপ না করলে, ম্যাপ না ইউজ করলে তোমার মনে থাকবে না। তাহলে এসো 8টা দেখে আমরা মুখস্থ করি। বলো নিচে দিয়ে কি আছে, এই তাকাও, মালদ্বীপ, তারপর শ্রীলঙ্কা, তারপর ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, আর এবারে এই মায়ানমার তো বাদ। 8টা হয়ে গেল, দেখো 8টা হয়ে গেছে। মালদ্বীপ, তার কি হলো, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। এসব নামকে বলো, তুমি বলো। হ্যাঁ নিচে কি, না আগে মালদ্বীপ বলবে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। 8টা হলো। তাহলে এই 8টাকে বলবো আমরা সার্ক কান্ট্রি। আর এটাই পরীক্ষায় দেবেই, প্রায় দেয় যে মায়ানমার নেই আর চীন নেই, এটুকু মনে রাখবে। স্টার মেরে লিখে রাখো, ভাই সার্কের মধ্যে মায়ানমার এবং চীন নেই। স্টার মেরে লিখে রাখো যে ভারতের সার্কের মধ্যে মায়ানমার এবং চীন নেই। এবার প্রত্যেকটা কান্ট্রি আলাদাভাবে আলোচনা করবো। বলো মালদ্বীপ, মালদ্বীপের রাজধানীর নাম কি বলো, কি বলো, মালে। মালদ্বীপের রাজধানী মালে। প্রত্যেকটা আমি যেটুকু করে দিচ্ছি, তোমরা কি করবে বাড়িতে গিয়ে প্রত্যেকটা ক্যাপিটাল আর প্রত্যেকটা কারেন্সি করে আসবে, মুদ্রা, প্রত্যেকটা রাজধানী এবং মুদ্রা। বাড়িতে একটা চার্ট তৈরি করবে, প্রত্যেকটা দেশের নাম লিখবে, কান্ট্রি, ক্যাপিটাল আর কারেন্সি, এই সব ভাবে করবে। প্রথমে করবে কি, লিখবে সার্ক, 8টা কান্ট্রি মুক্ত রাখবে। দেখো তোমরা ম্যাপ করলে কতটা সুবিধা, দেখো এইভাবে তোমার প্রত্যেক দেশের রাজধানী এবং মুদ্রা সেগুলো মুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তুমি প্রত্যেকটা অর্গানাইজেশন, এবার সার্চ করে দাও, করবো আসিয়ান, ঠিক আছে। প্রত্যেকটা অর্গানাইজেশন তার হেডকোয়ার্টার কোথায়, হ্যাঁ তার প্রধান কে, বর্তমানে কে, ঠিক আছে, এগুলো করবে। বর্তমানে সার্কের কোনো সম্মেলন হয় না, লাস্ট অ্যারেঞ্জ করা হয়েছিল 2016 সালে ইসলামাবাদে করার কথা ছিল, কিন্তু ভারত যোগদান করবে না বলে আর হয়নি। এর মধ্যে দেখবো সার্কের মধ্যে দুটো মেন দেশ হচ্ছে ভারত আর পাকিস্তান। ভারত যদি না করে দেয় আর কিছু বৈঠকে যোগদান, মানে কেউ বৈঠক করবে না, মানে বলেছিল ইসলামাবাদে হবে, ভারত যাবে না বলেছে, ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। তারপর থেকে আর কোনো বৈঠক আয়োজন করা হয়নি। তারপর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুবই খারাপ, এখন তো আরো খারাপ হয়ে গেছে। সুতরাং সার্কের বৈঠক হওয়ার চান্স আর কোনো নেই এখন বর্তমানে, পরবর্তীকালে হতে পারে। যেমন চীনের সঙ্গে কি হচ্ছে এখন, চীনের সঙ্গে আবার সম্পর্ক ভালো হয়েছে ভারতের, ঠিক আছে। চীন ভারত আর রাশিয়ার তো ভারতের প্রকৃত বন্ধু বলা যায়, কিন্তু চীন, হ্যাঁ। এই তাহলে মনে রাখবে, তোমাদের কাজ থাকবে এই কটা, কান্ট্রি করবে, ক্যাপিটাল করবে, কারেন্সি করবে, ঠিক আছে। তোমার নেট থেকে ডাউনলোড করে দেখলে করে নেবে ক্যাপিটাল আর কারেন্সি। আচ্ছা এবারে আসি, এই 8টা দেশ মুখ তৈরি তো। এবার মালদ্বীপ সম্পর্কে একটু দেখো, মালদ্বীপ সম্পর্কে লেখো, অল্প অল্প করে যেগুলো মেন পয়েন্ট সেগুলো একটু লিখে দেবো।
খুব কম পড়ে, যেগুলো পড়ে সেগুলো লিখে দেবো একটু, আর কিছু না। যদি বলবে মালদ্বীপ কোন মহাসাগরে, কোন সাগরে অবস্থিত? হ্যাঁ, ভারত মহাসাগর। প্রথম তো বোঝা যাচ্ছে তুমি, এই তো আরব সাগরে, আরব সাগর নিচে ভারত মহাসাগর, ভারত মহাসাগরে অবস্থিত। ঠিক আছে, ভারত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ হচ্ছে, দ্বীপ রাষ্ট্র হচ্ছে, ঠিক আছে লেখো, ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ হচ্ছে, দ্বীপ রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র হলো মালদ্বীপ। এখানে জনসংখ্যা কি? সব প্রায় মুসলিম, প্রায় মেজরিটি পার্সেন্ট মুসলিম। না, এটা শুনে রাখো, লিখতে হবে না, এটা নট ইম্পর্টেন্ট। এশিয়ার সব থেকে ছোট দেশ, এটা খুব ইম্পর্টেন্ট। যদি বলি এশিয়ার সব থেকে বড় দেশ, সবাই জানো? রাশিয়া। রাশিয়া এমন একটা দেশ যেটা তোমার ইউরোপের মধ্যেও পড়ে এবং রাশিয়ার এশিয়ার মধ্যেও পড়ে। এবার তুমি যখন কাউন্ট করবে, কিভাবে কাউন্ট করবে? তুমি বলো ইউরোপিয়ান কান্ট্রি নাকি এশিয়ান কান্ট্রি, কাউন্ট তো করা যাবে না। এত বড় দেশ, ও এশিয়ার মধ্যে পড়ে, আবার ইউরোপের মধ্যেও পড়ে। ঠিক আছে, কিন্তু ইউরোপিয়ান মানে কান্ট্রি হিসেবে কিছু কিছু জায়গায় ধরা হয়, কারণ ওর যে রাজধানী মস্কো, রাশিয়ার রাজধানী মস্কো, মস্কোটা হচ্ছে ইউরোপে অবস্থিত। ঠিক আছে, আর যেটা এশিয়া পাশে অবস্থিত ওটা পুরো পুরো বড় জমা থাকে, ওইদিকে লোক সংখ্যা একদম কম থাকে। ঠিক আছে, তাহলে এশিয়ার সব থেকে ছোট দেশ বললে বলবো আমরা মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে তো, মায়ানমার লিখছো কেন? আমি মায়ানমার করেছি এখন, সার্কের যে 8টা কান্ট্রি করাচ্ছে এখন। এবারে শ্রীলঙ্কা দেখো, শ্রীলঙ্কার প্রথম রাজধানী কি ছিল, কে বলতে পারবে? শ্রীলঙ্কার প্রথম রাজধানী, হ্যাঁ, আগে তো লঙ্কার নাম ছিল, রাজধানী কি ছিল? এখন বর্তমানে শ্রীলঙ্কার রাজধানীর নাম বলো কি? শ্রীলঙ্কা বর্তমান তো কর্ণাটকের কি রায় ছিল, শ্রীলঙ্কা বর্তমানে যুদ্ধ হয়েছিল। ও ঠিক বলতে গেছে গুলিয়ে ফেলেছে। বলো, কি জয়বর্ধনপুর করতে, মানে এখন রাজধানী, ওটা তোমরা করে আনো, কাজ আছে। কিন্তু প্রথম রাজধানী কি ছিল? শ্রী জয় বর্ধনপুর করতে। তোমরা এটা অনলাইন থেকে সার্চ করে লিখবে গুলো। ক্যান্ডি, KNDY, ক্যান্ডি। শ্রীলঙ্কার প্রথম রাজধানী ছিল ক্যান্ডি, CANDY। তারপর হলো কলম্বো, নেক্সট হচ্ছে কলম্বো, আর বর্তমানে ওটা। শ্রীলঙ্কার দ্বিতীয় রাজধানী কি? কলম্বো। এই দুটো লিখে রাখবে। শ্রী জয় বর্ধনপুর করতে। বর্ধনপুর করতে। শ্রীলঙ্কার একটা বন্দর আছে, সেই বন্দরটার নাম হচ্ছে হাম্বানটোটা বন্দর। ভালো করে শোনো, এই হাম্বানটোটা বন্দর এই শ্রীলঙ্কার একদম দক্ষিণে অবস্থিত। এই দেখাও, শ্রীলঙ্কার একদম দক্ষিণ দিকে নিচের দিকে অবস্থিত বন্দর হচ্ছে হাম্বানটোটা বন্দর। সেটা শ্রীলঙ্কা এতই লোনে জর্জরিত ছিল, চীন কি করেছিল, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে 99 বছরের জন্য লোনে নিয়েছিল, 99 বছর। ঠিক আছে, নিয়ে ওটা মানে ওখানে কি করেছে, ওটা সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ওটা করার ফলে কি হয়েছে, ভারতের ওপরে নজরদারি সুবিধা, অনেক সুবিধা। ঠিক আছে, শ্রীলঙ্কা ওই চীন ওটাই করে, প্রচুর টাকা লোন দেবে, লোন দিয়ে তোমার একটা বন্দর বা কিছু কিনে নেবে, নিয়ে ওখানে গেড়ে বসবে, আর তোমার এমন এমন লোন দেবে তুমি সে টাকা শোধ করতেই পারবে না। ঠিক আছে, তুমি ভাই, আর তুমি তো নিতেই পারবে না ওটা। তাহলে হাম্বানটোটা পরীক্ষাটা পড়েছিল পিএসসির পরীক্ষায়, যে হাম্বানটোটা বন্দরটি কোথায় অবস্থিত, লিখে রাখো। হাম্বানটোটা বন্দর, হাম্বানটোটা বন্দর অবস্থিত শ্রীলঙ্কার হাম্বানটোটা, এগুলো খুব ইম্পর্টেন্ট।
এখন কি বোঝাচ্ছিলাম, তুমি কোন দিকে মন দিলে? হাম্বানটোটা একটা বন্দর যেটা শ্রীলঙ্কার দক্ষিণ দিকে অবস্থিত, যেটা চীন 99 বছরের জন্য লিজে নিয়েছে। হাম্বানটোটা, এটাই পিএসসি পরীক্ষা এসেছিল যে হাম্বানটোটা বন্দর কোন দেশে অবস্থিত। এবারে এটা যে এখন আসবে তার কোনো মানে নেই, কারণ কি হয় বলতো, যখন কোনো কিছু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে কোনো কিছু ঘটনা ঘটে যায় তখন যে পরীক্ষাগুলো হয় তখন এগুলো দেয়। এই জন্য তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় পড়তে হবে, কারণ বর্তমানে যা প্রশ্ন হচ্ছে এখন, তোমার তো ইতিহাস ভূগোল অন্যান্য বই যা সব তো পারবে, পড়লে পারবে, কিন্তু যে প্রতিনিয়ত যে ঘটনা ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো সবসময় পেপার পড়বে বা ম্যাগাজিন পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে স্টাডি করবে। কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট এখন প্রত্যেকটা পরীক্ষা ক্ষেত্রে, দেখবে। হ্যাঁ হ্যাঁ, 3-4টে বেশি দেয় না, এবারে কিছু কিছু পরীক্ষা 8 বছর দিতে পারে। ওই 3-4টে পরীক্ষায় তোমার কিন্তু মার্কস তোমার করে দেবে, তোমার অন্য থেকে তোমাকে আলাদা করে দেবে, মানে যে পারবে না। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স খুব খুব ইম্পর্টেন্ট জিনিস এখন। 60 নম্বরের পরীক্ষা হবে, তোমার ওই 4-5টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে মনে হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে 1 নম্বরের মধ্যে যদি 5টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লো যা হয়ে গেল। ইংরাজি আছে। আচ্ছা, লেখো এবারে। পাকিস্তান লেখো, পাকিস্তান, ভারত লেখাবো না, পাকিস্তান লেখো। পাকিস্তান দেখো, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি। পাকিস্তান লেখো, পাকিস্তান বলে হেডিং করো। ও লিখতে হবে না, মাওবাদী কান্ট্রি লেখো। খালের দেশ বলা হয় পাকিস্তানকে। খালের খাল খাল ক্যারেজ কোথায় চাষ করা হয়, কোনটায়? খাল থেকে জল নিয়ে গিয়ে চাষ করা হয়। খালের দেশ বলা হয় পাকিস্তানকে। যে ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় একটা ছিল, তার নাম বলতে পারবে? তক্ষশিলা। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বর্তমানে পাকিস্তানে অবস্থিত। দেখে নাও, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এটা ইম্পর্টেন্ট লেখা হবে, তারপর পরে ওটা। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি বর্তমানে পাকিস্তানে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। খালের দেশ বলা হয়, খালের দেশ। আচ্ছা, এই পাকিস্তান 1956, মানে আমাদের সঙ্গে তো স্বাধীন একই সঙ্গে হয় 14ই আগস্ট। 1956 সালে নিজেকে ওরা ঘোষণা করে যে ইসলামিক রাষ্ট্র হিসাবে। যে ভারত যেমন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ও নিজেকে ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিল 1956 সালে। ভারত কবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করে? হ্যাঁ, করেনি, সংবিধানে তো অ্যাড করা আছে। হ্যাঁ, ধর্মনিরপেক্ষ শব্দটা অ্যাড করে দিয়েছে, মানে কি সেকুলার কান্ট্রি। সেকুলার শব্দটি কবে যুক্ত হয়? সেকুলার শব্দটি কবে যুক্ত হয় ভারতের সংবিধানে? যখন ভারত স্বাধীন হয়, বা 1950 সালে 26শে জানুয়ারি যেদিন সংবিধান কার্যকর হয়, তখন সেকুলার শব্দটা ছিল না। কবে অ্যাড হয়? 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট। 42তম অ্যামেন্ডমেন্ট 1946 সালে ওটা অ্যাড করা হয়। ঠিক আছে, সেকুলার শব্দ, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, 3টে শব্দ অ্যাড করেছিল না, বললাম তো। 1976 সালে 42, তখন কি অ্যামেন্ডমেন্ট হয়েছে? 1946 সালে। সংবিধান তৈরি হলো কবে? সংবিধান তৈরি হয়ে গেছিল 1949 সালে 26শে নভেম্বর, কিন্তু সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। তখন এই সেকুলার শব্দ ছিল না। 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের দ্বারা এটা অ্যাড করা হয়। ঠিক আছে, বলো তো কেউ, এই 1949 সালে 26শে নভেম্বর, তারপরে এই যে 2 মাস কেন ওয়েট করা হলো? সংবিধান তখন তৈরি হয়ে গেছে। এই যে 1949 সালে 26শে নভেম্বর সংবিধান রেডি, গৃহীত হয়ে গেছে, কিন্তু চালু হয়নি।
2 মাস পরে হয়েছে, মানে ডিসেম্বর জানুয়ারি। এই 1950 সালে 26শে জানুয়ারি কেন চালু হলো? ওই দিন তো পালন করা হয়, কেন 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 চালু করলো ওই দিনকে? দেখো, 1930 সালে 26শে জানুয়ারি ভারত প্রথম জাতীয় কংগ্রেস নিজেকে বলেছিল যে মানে পূর্ণ স্বাধীন আমরা বলে, তার সাথে করেছিল, মানে ইরাবতী রাবি নদীর তীরে। হ্যাঁ, ইয়েতে পাকিস্তান ওইদিকে কোনটায়, রাবি নদীর তীরে একটা সম্মেলন করেছিল বা করেছিল, সেটাই জাতীয় কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল 1930 সালে 26শে জানুয়ারি দিবস পালন করেছিল। ওটা নিজেরা বলেছিল আমরা স্বাধীন, ওটা তো ইংরেজ সরকার দিয়েছে করেছে বলে, তখন 1930 সালে 26শে জানুয়ারি বলেছিল আমরা স্বাধীন। নিজেরা, মেনলি জাতীয় কংগ্রেস না, তখন ছিল, নিজেরাও নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে এবং স্বাধীনতা দিবস পালন করে 1930 সালে 26শে জানুয়ারি। এবার ওই দিনটিকে স্মরণ করে রাখার জন্য, ভুলে যায়, সেই জন্য করে 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর করা হয়। সংবিধান তৈরি হতে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 17 দিন, কোথাও কোথাও 18 দিন থাকে ওটা। আচ্ছা, এটা গেল। আফগানিস্তান, আফগানিস্তান বলে হেডিং করো। আফগানিস্তানের লোকেরা ভারতকে সেকেন্ড হোম বলে, মানে ভারতের আফগানিস্তানের সব থেকে অধিক যাদের বেশি ভালোবাসে ভারতীয়দের। ভারতীয়রা গেলে আমি যদি ভারতীয়, তখন হিন্দু আর মুসলিম খুব আপ্যায়ন করে। হ্যাঁ, এখন তালিবানি শাসন চলছে এখন, কিন্তু ভারতীয়দের মানে ওরা ভারতীয়, ভারত সরকার আফগানিস্তানের সমস্ত দিকে সাপোর্ট করে। রাজনৈতিক কারণ তো আছে নিশ্চয়ই, তার মধ্যে ভেবে রাখবে এই আফগানিস্তানের যে সংসদ ভবন, যে সংসদ পার্লামেন্ট, ওটা ভারতের তৈরি। ওখানে যে বড় বড় ড্যাম আছে, ব্রিজ আছে, সব হচ্ছে ভারতের তৈরি। ঠিক আছে, ভারতীয় সরকার করেছে। সবাই তো নিজে স্বাধীন থাকতে চায় না। এই যে গজনী মাহমুদ গজনী প্রত্যেক ভারত ছিল, এই আফগানিস্তানের ওখান থেকে ভারত এসেছিল। ঠিক আছে, সোমনাথ মন্দির দখল করেছিল। সোমনাথ মন্দির কোথায় আছে? গুজরাট, গুজরাট। আচ্ছা, এখানে একটাই লিখে রাখো যে বিশ্বের সব থেকে বৌদ্ধ মূর্তি, সব থেকে বড় বৌদ্ধ মূর্তি ছিল কোথায়? আফগানিস্তানে। ঠিক আছে, নাম ছিল কি? বামিয়ান। লেখো, বামিয়ান বলে জায়গাটা ছিল, বামিয়ান। বিশ্বের সব থেকে বড় উঁচু বৌদ্ধ মূর্তি, বিশ্বের সব থেকে বড় উঁচু বৌদ্ধ মূর্তিটি ছিল আফগানিস্তানে। তালিবানরা এটা করে দেয়, ভেঙে দেয়। ঠিক আছে, বামিয়ান বলা হয়, বামিয়ান বৌদ্ধ মূর্তি। সালমা বাঁধ আছে আফগানিস্তানে, যেটি ভারত সরকারের সহযোগিতায় তৈরি করেছে আফগানিস্তান। সালমা বাঁধ পরীক্ষায় পরে। সালমা বাঁধ কোথায় অবস্থিত? সালমা বাঁধ কোথায় অবস্থিত? আফগানিস্তানে। আচ্ছা, নেপাল বলে হেডিং করো, নেপাল। এখান থেকে খুব ট্রিকি প্রশ্ন হয়, মানে ম্যাপ যে ভালোভাবে করে যাবে সে পারবে, নইলে পারবে না। বলো তো, নেপালের সঙ্গে ভারতের কটা রাজ্যের সীমানা আছে? নেপালের সঙ্গে ভারতের কটা রাজ্যের সীমানা আছে? দেখে দেখে বলো। এই যে নেপাল, তাহলে নেপাল এটা নেপাল। উত্তরাখণ্ড আছে, উত্তরপ্রদেশ আছে, বিহার আছে। কটা হলো? 3টে। পশ্চিমবঙ্গ 4টে, আর সিকিম 5টা। তাহলে ম্যাপ ধরে করলে তোমার তা সহজে মনে থাকবে, আর ম্যাপ না মুখস্থ করলে ও আছে 5টা বলেছে, পরীক্ষা মনে হবে 6টা, 4টে মনে হবে, 5টা মনে হবে না। ম্যাপ ধরে করবে। সবাই পলিটিক্যাল ম্যাপ কিনে আনবে পরের দিন, এশিয়ার পলিটিক্যাল ম্যাপ কিনে আনবে।
আর যে কটা কান্ট্রি করছে কান্ট্রিগুলো মার্কিং করে আনবে। আর ওই ম্যাপের মধ্যে লিখবে ক্যাপিটাল আর পয়েন্ট, ঠিক আছে? তারপরে মনে থাকবে তুমি ভারত লিখলে ভারত তো লিখতে হবে না, এই পাকিস্তান লিখলে পাকিস্তানের রাজধানী লিখলে আর মুদ্রা লিখলে। আচ্ছা, মালদ্বীপের রাজধানী মুদ্রা, নেপালের রাজধানী মুদ্রা, ভুটানের রাজধানী মুদ্রা, এগুলো ম্যাপের মধ্যে করে আসবে, ঠিক আছে? দোকান থেকে বলবে এশিয়ার পলিটিক্যাল ম্যাপ দাও। আচ্ছা, তাহলে কটা রাজ্যের সঙ্গে আছে? 5টা। তুমি 5টা লিখে নাও। 5টা রাজ্যের সঙ্গে নেপালের 5টা রাজ্যের সঙ্গে নেপালের বাউন্ডারি আছে ভারতের, ঠিক আছে? 5টা রাজ্য কি কি সেগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম আর পশ্চিমবঙ্গ, ঠিক আছে? এখানে প্রায় 88% লোক হিন্দু লোক বাস করে, ঠিক আছে? আর এখানে কটা জিনিস আছে, কটা আছে যে ভারতের, হ্যাঁ, ভারতের সঙ্গে নেপালের কয়েকটা জায়গা নিয়ে খুব আছে, ডিস্ট্রিবিউট আছে, খুব গন্ডগোল চলে মাঝে মাঝে। তার মধ্যে হচ্ছে লিপু লেক। এই লিপু লেক এরকম জায়গায় অবস্থিত আছে। লিপু লেক, এই লিপু লেক নিয়ে ভারত আর নেপালের মধ্যে গন্ডগোল আছে। লিপু লেকটা ভারত বলে আমার, নেপাল বলে আমার। পাহাড়ি এলাকা তো, ওই হয়তো কাঁটা ধরে বর্ত কিছু নেই তো, সামান্য একটা এদিক দেওয়া আছে। হ্যাঁ, নেপাল ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক মোটামুটি ভালো তো, কোনো অসুবিধা হয় না। একটা প্রশ্ন লিখে রাখো, এই লেখো লিপু লেক, কালাপানি, লিপু লেক, কালাপানি আর লিপুয়া ধর, এই 3টি জায়গা নিয়ে বিবাদ আছে ভারত ও নেপালের মধ্যে। লিপু লেক, কালাপানি, হ্যাঁ, লিপু লেক, কালাপানি আর লিপুয়া ধর, এই 3টে জায়গা নিয়ে ভারত আর নেপালের মধ্যে বিবাদ আছে। লিপুয়া ধর, ভুটান লেখো, ভুটান। কালো পাহাড়, এখানে লেখো কালো পাহাড়, ব্ল্যাক মাউন্টেন এখানে অবস্থিত। বিবাদ লেখো, বা দ্বন্দ্ব যা কিছু। ভুটানে অবস্থিত কি? ব্ল্যাক মাউন্টেন। পরীক্ষায় পড়ে কালো পাহাড় কোথায় অবস্থিত। আর একটা প্রশ্ন পড়ে, এইটা বলো কেউ পারবে। ব্ল্যাক ফরেস্ট এটা কি এবং কোথায় অবস্থিত? ব্ল্যাক ফরেস্ট এটা কি এবং কোথায় অবস্থিত? কালো বলে সব আসতে যাবে। ব্ল্যাক ফরেস্ট কি এবং কোথায় অবস্থিত? হ্যাঁ, ব্ল্যাক ফরেস্ট আর কি হলো আগে? জঙ্গল, ওই জন্য করে। ব্ল্যাক ফরেস্ট একটা স্তূপ পর্বত। ব্ল্যাক ফরেস্ট একটা স্তূপ পর্বত যেটা জার্মানিতে অবস্থিত। এটা আলাদাভাবে স্টারমেট লিখে রাখো। আর ব্ল্যাক মাউন্টেন কোথায়? ভুটানে। ব্ল্যাক মাউন্টেন ভুটানে। ব্ল্যাক মাউন্টেন ভুটানে। এই যে শর্টকাট প্রশ্নগুলো লিখেছি এগুলো খুব ভালোভাবে পড়বে। এখান থেকে এই তোমার সব বিষয় আলাদা আলাদা খাতা করা আছে তো, সবাই কিন্তু একটা খাতায় কিছু করবে না, এখানে রাফ খাতায় করতে পারো, বাড়িতে গিয়ে কিন্তু আলাদা আলাদা খাতা করে রাখবে। হ্যাঁ, বাড়িতে করাবো তো, আমি তো বলে দিয়েছিলাম ম্যাপও করাবো তো, ওয়ার্ড ম্যাপ বলেছিলাম। না গ্রুপে দিয়েছিলাম, আমি গ্রুপে দিয়েছিলাম। আচ্ছা, এখানে চেষ্টা করবে একটা খাতায় কিছু না করা, সব আলাদা আলাদা খাতা করে রাখবে, পরবর্তীকালে কাজে দেবে। মানে একটা খাতায় মোটা হয়ে যাবে, পরীক্ষার সময় যা সেগুলো রিভিশন দেবে চোখগুলোও চলে যাবে। তাহলে ব্ল্যাক ফরেস্ট হচ্ছে জার্মানিতে অবস্থিত, ব্ল্যাক মাউন্টেন কোথায় অবস্থিত? ভুটানে। আচ্ছা, কাকে বলা হয় বজ্রপাতের দেশ? ভুটানকে। ল্যান্ড অফ থান্ডারবোল্ট। ল্যান্ড অফ থান্ডারবোল্ট। যারা এগুলো পারবে লিখতে হবে না, যে মুখস্থ, যারা পারবে না লিখে নেবে। ভুটানকে রুটি না ইউক্রেনকে? ইউক্রেনকে রুটি ঝুড়ি বলা হয়, ভুটানকে কখন কি রেট আছে কম আছে? আচ্ছা, কটার নাম লিখে নাও। তালা,
টয়াকার লয়াকার টালা চুখা, যেগুলো তোমার দিচ্ছি সব প্রিমিয়ার, মনে রাখবে যে কোনো না কোনো একটা এক্সামে পড়েছিল এগুলো, সেগুলো ইম্পর্টেন্ট বলে লিখে দিচ্ছি আমি। এগুলো পিওয়াই কিন্তু সব পিএসসি, আমি মেনলি কিন্তু পিএসসি ফোকাস করে কিন্তু করি। পিএসসি ডব্লিউবিপি এগুলো বেশিরভাগ এগুলো এসছে এগুলো। হ্যাঁ, দোগানচু, এই তিনটে জলবিদ্যুৎ যেগুলো আছে ভুটানে এবং ভারতের সহযোগিতায় নির্মিত হয়েছে। এই টালা চুখা দোকানচু এই তিনটে জলবিদ্যুৎ প্রকল্প ভারতের সহযোগিতায় নির্মিত হয়েছে। তার মধ্যে চুখাটা খুব পরীক্ষায় পড়ে, চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে? এই তিনটের মধ্যে এটা ইম্পর্টেন্ট বেশি। জলবিদ্যুৎ কেন্দ্র যে এগুলি ভারতের সহযোগিতায় নির্মিত হয়েছে। কলেজ কমপ্লিট তাহলে তুমি করো, রেলের পরীক্ষার জন্য ভারত বসি কোন কোন ট্রেড করেছো? ইলেকট্রিশিয়ান করেছো? ইলেকট্রিশিয়ান করার পরে একটু ডিরেক্ট এলপি দিতে পারবে? না এইটি থাকবো সে জানি আমি, ট্রেড মানে ইলেকট্রিশিয়ান আর ফিটার করলে তুমি এলপি দেওয়া যেতে পারে। দুটো ফিটার আর ইলেকট্রিশিয়ান, ওর জন্য আর অ্যাপ্রেন্টিস করতে হবে না তো? না, আর কি করতে হবে ওটা? বেসরকারি থেকে? বেসরকারি না সরকারি? তাও কত খরচ পড়লো? ভালো, তুমি গেলে এক্সাম বলতে এলপির জন্য ভালো করে পড়তে পারো। এখন থেকে অল্প বয়স আছে তো, ভালো কাজ করেছো এই লাইনে না। চেষ্টা করবে সবাই সেন্ট্রাল এক্সাম দেওয়া, বেশিরভাগ সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো দেওয়া। বাংলাদেশে বাংলা খুব ইম্পর্টেন্ট, তুমি লিখতে হবে বললে হবে না তো, সব প্রশ্ন এখান থেকেই পড়বে। বলো, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কটা জেলার সীমানা আছে? বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কটা জেলার সীমানা আছে? আর বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা কত কিলোমিটার? একটা কোশ্চেন বলো, যে ভারত সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা কোন দেশের সঙ্গে আছে? হ্যাঁ, চীনের সাথে নয় কিন্তু, আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এই যে দেখে নাও, এই দেখো, এটা ভারত, এটা চীন, এটা নেপাল, এটা বাংলাদেশ। এবার মনে হতে পারে একটু ভারতের সঙ্গে এখানে এবারে এইটুকা, আবার দিক থেকে এতটা চীনের সঙ্গে বেশি, কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা সব থেকে বেশি। কারণ দেখে নাও, এখান থেকে শুরু করে এই দিক থেকে বেঁকে 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 এদিক, আবার এখান থেকে খানিকটা একটু আসাম যাবে, তারপর মেঘালয় যাবে, তারপর ফের আসাম, ফের ত্রিপুরা, আবার এদিকে এটা মিজোরাম, আবার কতগুলো কান্ট্রি রাজ্যের সীমানা যাবে। সুতরাং ভারতের সঙ্গে সব থেকে বেশি সীমানা বহন করে হচ্ছে বাংলাদেশ। কত কিলোমিটার এটা লিখে নেবে, 4096 কিলোমিটার। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা সব থেকে বেশি আন্তর্জাতিক বাউন্ডারি বা ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এবার যদি বলা হয় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের কটা বাউন্ডারি, কত বাউন্ডারি আছে, কত কিলোমিটার, সেটাও ইম্পর্টেন্ট। 2200 কত বলো? 2217 কিলোমিটার। কোথাও কোথাও এটা তোমার পেয়ে যাবে, হ্যাঁ 16 আছে, কিন্তু এক্সাক্ট ডাটা এটা 2217 কিলোমিটার। এবার বলে দিই, ডব্লিউবিসিএস পরীক্ষায় একবার প্রশ্ন পড়েছিল যে ভারতের সঙ্গে এই বাংলাদেশের সীমানা কত, বলে এই অপশনে এইটা দেয়নি, ধারে কাছে দেয়নি। একটা অপশন ছিল 2272 কিলোমিটার, বাদ বাকি 3000 1500 অনেক ছিল, কাছাকাছি এই অপশনটা উত্তর নিয়েছিল। ওটাই পিএসসি উত্তর নিয়েছে, ওর কাছাকাছি ওটাই ছিল অপশনে, ওই জন্য এটা উত্তর নিয়েছিল 2272 কিলোমিটার। সেই জন্য করে অনেক বইতে দেখবে 2272 কিলোমিটার আছে, কিন্তু অ্যাকুরেট যেটা
বর্তমানে 2217 কিলোমিটার, এটা মনে রাখবে। খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা 2217 কিলোমিটার, আর পুরো ভারতবর্ষের সঙ্গে 4096 কিলোমিটার। মনে থাকবে তো? মনে থাকবে তো? আচ্ছা, এবার যেটা বললাম, বলো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের কটা রাজ্যের সীমানা আছে? ভালো করে দেখো। পশ্চিমবঙ্গ তো হলো, তারপর কি হলো? আসাম, মেঘালয়, তিনটে হলো। এবারে ফের আসাম একটু আছে, এবার ত্রিপুরা, 4টে হলো। আর এবারে মিজোরাম, কটা হলো? 5টা হলো। তাহলে 5টা রাজ্যের সীমানা আছে পশ্চিমবঙ্গের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে। সব থেকে বৃহত্তম সীমানা কার সঙ্গে? পশ্চিমবঙ্গের সঙ্গে। ঠিক আছে? এই যে মাঝখানে বলছিল না যে আমাদের দখল করে নেবে, কি বলে? চিকেন নেক। চিকেন নেক কোথায় আছে বলো তো? কোন ডিস্ট্রিক্টে? আমাদের বাংলাদেশ থেকে বুঝে দিচ্ছিল, হুমকি দিচ্ছিল যে ভারতের চিকেন দখল করে নেবো, নিলে পুরোপুরি উত্তর পুরো ভারত 7 সিস্টার আমাদের। চিকেন স্নেক কোথায়? তোমরা দেখতে পাচ্ছি মানে ম্যাপ একদম, কি বলতো, ওই যেমন বললাম, ম্যাপ দেখতে জানবে, একদিন ইন্ডিয়ান ম্যাপ পড়াবো, একদিন ওয়ার্ল্ড ম্যাপ পড়াবো। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, একদিন ইন্ডিয়ান ম্যাপ পড়াবো, একদিন ওয়ার্ল্ড ম্যাপ পড়াবো। ঠিক আছে? এই যে উত্তর দিনাজপুরের এই অংশটা মুরগির গলার মতন সরু, ওই জন্য বলা হয় চিকেন স্নেক, বা মহানন্দা কলটের বলা হয়, মহানন্দা কলটের বলা হয়, বা চিকেন স্নেক। দেখো এই যে এই অংশটা ভালো করে দেখো, এই যে অংশটা এখান থেকে যাতায়াত বন্ধ হয়ে যায়, যাতায়াত বন্ধ হয়ে যায় এই অংশটা, তুমি কোথায় যাবে? দেখো এটা নেপাল, ওপারে সিকিম, ওপারে অন্য রাজ্যে। ভারত কোথায় যাবে? কারোর উপর যেতেই পারবে না। হ্যাঁ, সেটা তো ওরা যদি এখানে জায়গাটা যাতায়াত বন্ধ করে দেয়, তা যাবে কি করে? ভারতে এই রাজ্যগুলো যাওয়ার পথ নেই, ওই জন্য ওরা করছিল। কিন্তু ভেবে দেখো, এই ত্রিপুরার এই নিজেই অংশটা আছে, এবারে এই চট্টগ্রামে, চট্টগ্রামেই এই মিজোরামের পাশে, আর ত্রিপুরার নিচে চট্টগ্রাম। যদি এই ত্রিপুরার লোকেরা আবার হুমকি দিচ্ছিল, বলছে আমাদের সরকার আমাদের আদেশ দিক, আমরা এইটুকু জায়গায় ব্লক করে দেবো, এইটুকু, এই ওখানে 22 কিলোমিটার মতো রাস্তা, বলছে এটা ব্লক করে দেবো, দিলে পুরো চট্টগ্রাম আমাদের। আর চট্টগ্রাম এমন একটা জায়গা, সমুদ্র বন্দর আছে চট্টগ্রাম, মানে ভারতের ব্যবসা বাণিজ্য যা হবে, মানে খুব সুবিধা হয়ে যাবে যে উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য। এখান থেকে কোনো জাহাজ যদি এখানে পুরো ডাইরেক্ট আসে, পুরো এই উত্তর পূর্ব রাজ্য, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এসব খুব সুযোগ, মানে খুব হবে। যখন ভারত বাংলাদেশকে স্বাধীনতা দিল, মানে সাহায্য করলো মুক্তিযুদ্ধে, তখন ভারতের উচিত ছিল এই চট্টগ্রাম যদি কোনোভাবে দখল করে নিতে পারতো, তখন সুযোগ ছিল, এখন নেই। যদি চট্টগ্রাম একবার ভারতের আন্ডারে চলে আসতো, তাহলে যে উত্তর পূর্ব রাজ্যগুলো বর্তমানে যেমন পিছিয়ে আছে, সে অনেক ডেভেলপ হতো। 7 রাজ্য মানে জানো তো? 7 রাজ্য কাকে বলা হয়? এটা পরীক্ষা দিতে পারে যে এর মধ্যে কোনটা 7 রাজ্য নয়। বলো 3টে এম, 3টে এম আর টি, এইটা তো। তাহলে এম পর কি বলো? মিজোরাম, মণিপুর, মেঘালয়। মিজোরাম, মণি আর মেঘালয়, ত্রিপুরা, আর পর কি আসছে? অরুণাচল হবে, ইয়ে হবে অরুণাচল প্রদেশ, আর এবার নাগাল্যান্ড। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6টা হলো। আর বাদ গেছে বলো? আসাম বাদ গেছে। 3টে এম, 2টো এ আর 3 এম। এ মনে রাখবে, এগুলো নিজে শর্টকাট একটু আবিষ্কার করে নিজে মনে রাখতে হয় নিজে নিজে। 3টে এম মানে কি? মিজোরাম, মণিপুর আর মেঘালয়। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা আর এরপর নাগাল্যান্ড। এবারে তোমার পরীক্ষায় দিয়ে দেবে, সিকিমটা দিয়ে দেবে, এর মধ্যে কোনটা 7 রাজ্য নয় বলে সিকিমটা অ্যাড করে দেবে। যেহেতু সিকিম একদম পাশেই, তাহলে সিকিমটা হবে না, মনে রাখবে।
আচ্ছা, হ্যাঁ, উত্তর দিনাজপুরের চোপড়া 9 কিলোমিটার দীর্ঘ। উত্তর দিনাজপুরের চোপড়া, ওখানে চিকেন নেক্সটে অবস্থিত। আচ্ছা, ঠিক আছে, 8 প্রশ্ন। চাকমা উপজাতি চট্টগ্রামে দেখা যায়। চাকমা উপজাতি চট্টগ্রামে দেখা যায়। ঠিক আছে, চাকমা উপজাতি চট্টগ্রামে দেখা যায়। চাকমা উপজাতি চট্টগ্রামে দেখা যায়। আর রংপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে অবস্থিত। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে অবস্থিত। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে অবস্থিত। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে অবস্থিত। ঠিক আছে, তাহলে সার্কের 8টা কান্ট্রি হলো তো। আর তাহলে তোমার কাজ থাকলো ক্যাপিটাল এবং পয়েন্ট, সার্কের কান্ট্রি মুখস্থ করে আসবে। আর প্রত্যেকটা পুরো 8টা রাজ্য আমাকে, এই 8টা দেশ আমাকে না দেখে বলবে। ঠিক আছে, আর সব ম্যাপে করে আসবে, পলিটিক্যাল ম্যাপে। হ্যাঁ, এখানে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নট দূরের রাজ্য একদমই, দেখো এই অরুণাচল প্রদেশ একদম কোণে। ওপরে দেখো এই দেখো অরুণাচল প্রদেশ একদম কোণে, আর নিচের দিক থেকে ধরলে মিজোরাম। আবার তুমি ওইভাবে প্রশ্নটা কেমন ভাবে হবে বলো? ওইভাবে হবে না। দেখো যদি একদম যদি কোনাকুনি ধরো, যদি বলে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সীমানা বলতো, বলতে পারবে? এটা পরের দিন ম্যাপে করাবো। ভারতবর্ষের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সীমানা বলতে পারবে? অরুণাচল প্রদেশ। হ্যাঁ, এই দেখো এই যে ভারত, এই ভারতের এই অংশ, এই যে এবারে চলে যাচ্ছে এরকম। বাদ দাও, আমি আঁকা পন্ডিত। দেখো ভারতের যে এই পরীক্ষায় পড়ে, এটা ভারত যখন ম্যাপ করাবো আজকে ক্লাস একটুখানি বলে দিচ্ছি, শুনে নাও। ভারতের উত্তর দিকের নাম কি? এই উত্তরতম পয়েন্ট আর এই দক্ষিণতম পয়েন্ট। পূর্ব পশ্চিমতম পয়েন্ট, এটা পূর্ব পশ্চিম। বলো তো পশ্চিম, পশ্চিমে কি? গুয়ার মোটর। গুয়ার মোটর। দক্ষিণে কন্যাকুমারী। ইন্দিরা পয়েন্ট। ভালো করে শোনো, এটা হচ্ছে ইন্দিরা কল। এটা ইন্দিরা কল, এটা ইন্দিরা পয়েন্ট, এটা হচ্ছে গুয়ার মোটর, এটা হচ্ছে পিবি থ্রু। হ্যাঁ, এটা পিবি থ্রু। এবার দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এরকম জায়গায় হচ্ছে, এরকম জায়গায় অবস্থিত হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এবার পরীক্ষায় পড়ে ভারতের দক্ষিণতম স্থানের নাম কি? ইন্দিরা পয়েন্ট। যদি বলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান, তাহলে কন্যাকুমারী। বুঝতে পারলে তো? যদি বলে ভারতের দক্ষিণতম স্থান, ইন্দিরা পয়েন্ট। আর যদি বলে ভারতের মূল ভূখণ্ড, এটা মূল জায়গা ভারতের, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের। ঠিক আছে, এটা সমুদ্রের মধ্যে আছে। তাহলে মূল ভূখণ্ডের বদলে কন্যাকুমারী, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। আর এটা কি? গুয়ার মোটর, এটা পিবি থ্রু, ইন্দিরা কল, আর এটা হচ্ছে, এগুলো ম্যাপে করবে। ম্যাপে না করলে মনে থাকবে না, পরিষ্কার কথা। এবার উত্তর থেকে দক্ষিণতম কত কিলোমিটার? 3214 কিলোমিটার। আর এটা 2933 কিলোমিটার পরীক্ষায় দেয়। এটা 2933 কিলোমিটার, এটা 3214 কিলোমিটার। এইগুলো যখন আমি পরের দিন ম্যাপ ধরবো, ইন্ডিয়ান ম্যাপ, তখন আমি খুঁটি করাবো। ঠিক আছে, আর এখান থেকেই প্রশ্ন হয়। আচ্ছা, 5 মিনিট রেস্ট নিয়ে নাও, তারপরে পরের ক্লাস করছি।